প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা এই পর্বে সিসি 11 থেকে ইউনিট 1 এর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাস সম্পর্কে আলোচনা করব। তো রাজসিংহ উপন্যাস সম্পর্কে আলোচনার পূর্বে আমরা তার লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র সম্পর্কে দু চার কথা একটু শুনে নেব। সঙ্গীতের সুর মূর্ছনায় মানুষের হৃদয়ে যেমন আনন্দের দোলা লাগে, উপন্যাসও তেমনি সুর সৃষ্টি করতে পারে। একথা সত্য, চরম বাস্তব। কাহিনী এবং চরিত্রের মধ্যে একটা পূর্ণ সামঞ্জস্য সৃষ্টি হলে আমরা এই সুরের পরিচয় পেয়ে থাকি। এই সুরকে উপলব্ধি করতে পারি তখনই। তাই শ্রেষ্ঠ উপন্যাস পাঠ করার পর আমাদের মনে একটি বিশেষ সুরের দোলা লাগে, যে সুর আমাদের হৃদয়ে বাজতে থাকে। ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসের সেই রাজপুত্রকে সাহিত্যের দরবারে এনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। আর ঠিক এই প্রসঙ্গে কবিগুরু বঙ্কিমচন্দ্র সম্পর্কে বলেছিলেন, বঙ্কিম আনলেন 7 সমুদ্র পারের রাজপুত্রকে আমাদের সাহিত্য রাজকন্যার ঠিক পালঙ্কের শিয়রে। এই কথাটাই কবিগুরু বলেছিলেন ঔপন্যাসিক বঙ্কিম সম্পর্কে। ফলে মানুষের হৃদয় বীণায় বেজে ওঠে এক নতুন সুর। যে সুর মানুষকে, পাঠকগণকে উপন্যাস রচনায় এবং উপন্যাস পাঠে উদ্বুদ্ধ করেছিল। এই বঙ্কিমচন্দ্র ঊনবিংশ শতাব্দীর জীবনরস, ইংরেজি রোমান্স আশ্রয়ী ঐতিহাসিক ঔপন্যাসিকের আদর্শে এবং সামাজিক, পারিবারিক, কথা সাহিত্যের আদর্শে যে সমস্ত উপন্যাস লিখেছিলেন, বর্তমানে সেই সমস্ত গ্রন্থের দেশকাল বহু দূরে সরে গেলেও সেই সব গ্রন্থের জনপ্রিয়তা কিন্তু বিন্দুমাত্র কমে যায়নি, হ্রাস পায়নি। সমকালীন বাস্তবতা
প্রাকৃতিক সৌন্দর্য, লেখকের অভিজ্ঞতা প্রভৃতিকে ফুটিয়ে তুলতে গিয়ে বঙ্কিমচন্দ্র আমাদেরকে, পাঠক মহলকে প্রায় 14টি উপন্যাস উপহার দিয়েছিলেন। এই উপন্যাসগুলির মধ্যে ইতিহাস বা রোমান্স ধর্মী উপন্যাস যেমন আছে, তেমনি আছে কিছু দেশাত্মবোধক উপন্যাস, আবার আছে সমাজ ও গার্হস্থ্য ধর্মী উপন্যাসও, যাকে আমরা সামাজিক উপন্যাস বলে থাকি। তো একটা গুরুত্বপূর্ণ সরকারি কর্মে যুক্ত থেকেও বঙ্কিমচন্দ্র তার জীবনের শেষ 22 বছরের মধ্যে তিনি এতগুলি বিচিত্র শ্রেণীর উপন্যাস লিখেছিলেন যে এই উপন্যাসগুলি তার প্রতিভার ব্যাপকতা এবং বলিষ্ঠতা প্রমাণ করে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির বেশ কতকগুলি গুণগত বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। এ সম্পর্কে বলতে গেলে বলা যায়, বঙ্কিমচন্দ্র মূলত ইংরেজি উপন্যাস পাঠ করার ফলে বাংলা উপন্যাস লেখার উৎসাহ তিনি বোধ করেছিলেন, বাংলা উপন্যাস লেখায় উৎসাহিত হয়েছিলেন। বিশেষ করে তার এই 14টি উপন্যাসে পাশ্চাত্যের স্কট, ডিকেন্স প্রভৃতি প্রখ্যাত ঔপন্যাসিকদের প্রভাব পড়তে দেখি আমরা তার এই উপন্যাসগুলিতে। তার ঐতিহাসিক উপন্যাসগুলিতে তিনি ইতিহাসকে অবলম্বন করে, ইতিহাসকে ভিত তৈরি করে কল্পনার রঙে রসে রূপে মিশিয়ে মানব জীবনের সব বিচিত্র উজ্জ্বল ছবি এঁকেছেন এবং মানুষের অন্তরের গভীর প্রদেশে তলিয়ে যেতেও, মানুষের মনের অন্দরমহলে প্রবেশ করতেও তিনি দ্বিধাবোধ করেননি। তার একাধিক সামাজিক উপন্যাসে সামাজিক তথা সমাজ সমস্যার কথা থাকলেও তার জীবনচিত্রকে ছাপিয়ে উঠে কোথাও তা প্রচারমূলক বা বিজ্ঞাপনধর্মী হয়ে ওঠেনি। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির গঠন রীতি, গঠন কৌশলের বিশিষ্টতা লক্ষ্য করার মতো। তার উপন্যাসগুলিতে নাটকীয় চমক যেমন লক্ষ্য করা যায়, ঠিক তার পাশাপাশি কাব্যধর্মিতা তার উপন্যাসগুলিতে একটা নতুন মাত্রা দান করেছে বলা যায়।
আবার মহাকাব্যিক বিস্তার, উদাত্ততা, জীবনবোধের সার্থক প্রয়াস বঙ্কিমের উপন্যাসগুলিতে চোখে পড়ার মতো। আবার প্রখ্যাত নাট্যকার শেক্সপিয়ারের সব বিখ্যাত নাটকের একটা গভীর প্রভাব বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আমরা খুব সহজেই পেয়ে যাই। বঙ্কিমচন্দ্রের ইতিহাসধর্মী যে সমস্ত উপন্যাস আমরা দেখি, সেই সব উপন্যাসগুলির মধ্যে কয়েকটি উল্লেখ করা যেতে পারে, যেমন দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, কপালকুণ্ডলা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, সীতারাম, এরকম একাধিক নাটক নয়, এরকম একাধিক উপন্যাস, যে উপন্যাসগুলি বঙ্কিমচন্দ্রের ইতিহাস ও রোমান্স ধর্মী উপন্যাস বলা যেতে পারে। তবে এই ইতিহাস ও রোমান্স ধর্মী উপন্যাসের মধ্যে শ্রেষ্ঠ বলা যেতে পারে রাজসিংহ উপন্যাসটিকে। বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসটিকে আমরা বাংলা সাহিত্যের বিশুদ্ধ উপন্যাস, বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস বলতে পারি, যদিও বঙ্কিমচন্দ্র নিজেও তাই বলেছেন। দুর্গেশ নন্দিনী, চন্দ্রশেখর, মৃণালিনী, সীতারাম, এসব উপন্যাসেও আমরা ইতিহাসের ছায়া দেখতে পাই। কিন্তু এ সমস্ত উপন্যাসগুলিকে ছাপিয়ে বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস হয়ে উঠেছে একমাত্র রাজসিংহ, যেটা 1882 খ্রিস্টাব্দে লেখা। কারণ এই উপন্যাসটি বিশুদ্ধ ঐতিহাসিক ঘটনা ও চরিত্র নিয়ে লেখা। বঙ্কিমচন্দ্র নিজেও তাই বলেছেন। তাছাড়া সাহিত্য ত্রুটিগত বিচারের মাপকাঠিতেও নির্ধারিত হয় যে রাজসিংহ উপন্যাসটি খাঁটি ঐতিহাসিক উপন্যাস। এখানে ইতিহাসের চেয়ে নিত্য সচল মানব জীবনের নানা ঘাত প্রতিঘাতকেই আমরা দেখতে পাই। বঙ্কিমচন্দ্রের এই ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস যেমন আছে, তেমনি কিছু দেশাত্মবোধক বা তত্ত্ববোধক উপন্যাসও আমরা লক্ষ্য করি। যেমন আনন্দমঠ, দেবী চৌধুরানী, এগুলি সব দেশাত্মবোধক উপন্যাস, তত্ত্বপ্রধান উপন্যাস বলা যেতে পারে। তাছাড়া ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ উপন্যাসটিকে
দেশাত্মবোধের মহাকাব্য বলেছিলেন এবং বন্দে মাতরম সঙ্গীতটিও এই উপন্যাসের অন্তর্ভুক্ত হয়েছিল। সাধারণত ৭৬-এর মন্বন্তরের পটভূমিকায় এই আনন্দমঠ উপন্যাসটি লেখা হয়েছিল। এছাড়া বঙ্কিমচন্দ্রের কয়েকটি বিখ্যাত সামাজিক উপন্যাসও আমরা দেখতে পাই, যেগুলি বাঙালির পারিবারিক সামাজিক জীবনকে অবলম্বন করে লেখা। অনেকে বঙ্কিমচন্দ্রকে সামাজিক উপন্যাসের জনক বলতে চান। তার সামাজিক উপন্যাসগুলির মধ্যে অন্যতম কয়েকটি হল বাঙালি পরিবারের ঘরোয়া কাহিনী নিয়ে বিবৃত রচিত বিষবৃক্ষ উপন্যাসটি একটি বিখ্যাত সামাজিক উপন্যাস। ঠিক তেমনি কৃষ্ণকান্তের উইল, রজনী, এই উপন্যাসগুলি বিখ্যাত সামাজিক উপন্যাস বাংলা সাহিত্যের। তবে বঙ্কিমচন্দ্র সম্পর্কে আমরা একথা বলতে পারি যে সে রবীন্দ্রনাথ ঠাকুর বলো আর শরৎচন্দ্রের কথা বলো, এদের কথা মনে রেখেও একথা বললে বোধহয় অত্যুক্তি হবে না যে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক। বিষয় বৈচিত্র্যে, রচনা প্রকরণে, সর্বোপরি ঔপন্যাসিকের জীবন দর্শনে বঙ্কিমচন্দ্র আজও অতুলনীয়। রবীন্দ্রনাথ উপন্যাস রচনার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রকে পাশ কাটিয়ে অগ্রসর হয়েছেন, আবার শরৎচন্দ্র বিপরীত মেরুতেও পদচারণা করেছেন। তবে একথা ঠিক যে বঙ্কিমচন্দ্রকে এড়িয়ে যাওয়ার সাধ্য কারণেই, একথা নিঃসন্দেহে বলা যায়। এ কারণেই বঙ্কিমচন্দ্র সম্পর্কে, বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি সম্পর্কে বলা যেতে পারে বঙ্কিমচন্দ্রের যে ঔপন্যাসিক প্রতিভা, সেই ঔপন্যাসিক প্রতিভা সম্পর্কে বলা যেতে পারে দ্য গ্রেটেস্ট ম্যান অব দ্য 19th সেঞ্চুরি। 19 শতকের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সাহিত্যিক। আর বাংলা উপন্যাস সাহিত্যের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিমালয়ের মতো শীর্ষ দেশে শিখরে অবস্থান করে আছেন, এ কথা নিঃসন্দেহে বলা যায়। আজকের আলোচনা এ পর্যন্তই।